3টা মামলা সাজায় আমার 8.5 বছর সাজা দিছে। মানে আমাকে অ্যারেস্টের আবার হুমকি দিয়ে সে আমার কাছ থেকে আরো 10,000 টাকা নিছে। এই দারোগা ছিল মাসুদ দারোগা। বাটারা থানার আতঙ্ক। তার মাফিয়া সিস্টেম তার চালাতো। ফ্যামিলি ছেড়ে মনে করেন দেখা যায় টঙ্গী থাকতাম, ওইদিক থাকতাম, তারপর দেখা যায় পুরান ঢাকা থাকতাম, কোথাও গিয়ে শান্তি হয়ে যায়। আমাকে সবচেয়ে বেশি মানে 7 বারের ভিতরে এক হলো ডিবির অত্যাচার। সেটা তো বলে বুঝাতে পারবো না মিন্টু যে কি টর্চার করছে। এইখানে রিমান্ডে আনার পর ভাই যে একটা টর্চার করছে তখনকার সময়েই আমার এই ভাই মনে হয় 30,000 টাকার মতো দিয়েছে, 50,000 টাকা দিচ্ছে। মাইরের পরে আপনাকে বসাবে ইঞ্জেকশন দিছিল আমাকে মেরেডেরা রোলাক ইঞ্জেকশন দিচ্ছে আমার সামনে। একটা আরেকটা ছেলেকে জিজ্ঞাসা করতেছিল তোমাকে কেউ কিছু বলছে মারছে? ওই ছেলেটা বললো যে স্যার আমার গায়ে হাত দিচ্ছে। পরে ওখান থেকে আবার নিয়ে মারল। আবার এসে ওই অফিসারে জিজ্ঞাসা করছে তোমাকে কেউ মারছে? ওই ছেলেটা বললো যে মারে না। আমি ওটা দেখে আমিও বললাম যে আমাকে মারে। আমার পরিচয়, আমি মামুন চৌধুরী, চৌধুরী মামুন। আমার জাতীয়তাবাদী বিএনপি করি, দল করি, জাতীয়তাবাদী যুব দল বর্তমানে করি। আগে ছিলাম স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি ছিলাম, 19 নং ওয়ার্ড যুব দলের গুলশান স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলাম। তারপর হলো থানার যুগ্ম আহ্বায়ক ছিলাম। তারপর হলো আপনার তারপর মোটামুটি এগুলোই চলছিল। তারপর আমি আবার যুব দলে চলে আসলাম, যুব দল করি বর্তমানে 19 নং ওয়ার্ড যুব দলের মেম্বার, আহ্বায়ক কমিটির মেম্বার। আমার বিগত দিনের রাজনীতি 2008 সাল থেকে 1 সেপ্টেম্বর থেকে আমার গুলশানের রাজনীতি সক্রিয়ভাবে শুরু। দীর্ঘদিন ধরে কাজ করতেছি। আপনার এখানে তখনকার সময় 13-14 যে আন্দোলনগুলো, এর আগেও পিকেটিং, হরতাল, মিছিল, মিটিং এগুলো করছি। তারপর 13-14 আন্দোলনে সক্রিয়ভাবে ছিলাম। আমার 13 থেকে মামলা শুরু হলো, 13-14 থেকে মামলা শুরু। 14 সালে মামলা প্রচন্ড আকারে মামলা, তখনকার সময় মামলা প্রায় 16টার মতো গুলশান। তারপর হলো আপনার 2017 সাল আপনার ম্যাডাম অ্যারেস্ট হয়। 17 সালের 8 ফেব্রুয়ারি ম্যাডাম যখন অ্যারেস্ট হয় তখন 18 হলো পরে হলো নির্বাচন। তারপর হলো আপনার আমি তখন অ্যারেস্ট হয়ে জেলে যাই। ম্যাডামের বাসার সামনে থেকে যখন আমি ম্যাডামের সাথে পরে যাব আর কি কোর্টে থেকে তো ম্যাডামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ওখান থেকে আমার বাসার সামনে থেকে যখন আমাকে গুলশান থানা আলদার দারোগা নামের এক দারোগা ছিল, তখন উনি আমাকে থাবায় দৌড়ায় গিয়ে ধরে প্রচন্ড আকারে মারধর করে অ্যারেস্ট করে নিয়ে যায় থানার থেকে আমাকে কোর্টে চালান দেয়। ম্যাডামকে ওদিন অ্যারেস্ট করে। তারপর আমি জামিনে আসি। আসার পর আমার এখানে 3টা প্রতিষ্ঠান ছিল বড় আকারে, মেডিসিনের ব্যবসা ছিল, তারপর খাবারের হোটেল ছিল। এগুলো আমি আইসা আবার দোকানে একটু হিসাব নিকাশ করছি। 18 সালে নির্বাচনের আগে আবার অ্যারেস্ট শুরু হয়ে গেল। আমাকে আবার গুলশান থেকে আমি এখান থেকে করে বাজার থেকে বেরিয়ে চলে যাব হিসাব নিকাশ করে, কারণ দলের কাজ করতে হবে, এটা করতে হবে। তখনই আপনার আমাকে আবার গুলশানে ওই আলদার দারোগা নামের একটা দারোগা ছিল, ওই আবার অ্যারেস্ট করে, খুব আবার নিয়ে খুব মারধর করে, বেদম মারধর করে। অ্যারেস্ট করার পর তখন 18 সালে আপনার জেল খাটি, তখন একদম 12টা মামলা দিয়ে পায়। আমার বড় ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি আবার ইউনিট বিএনপির এখানে আবার সেক্রেটারি গুলশান 19 নং ওয়ার্ড আজাদ ইউনিটের গুলশান ইউনিটের সেক্রেটারি বিএনপি। তখন উনি আমাকে নিয়ে 18 সালেও 17 সালেও উনি আমাকে জামিনের জন্য দৌড়াদৌড়ি করে, 18 সালে জামিনের জন্য দৌড়াদৌড়ি করে আবার ভাই আমাকে মোটামুটি ওখান থেকে বের করে। যথেষ্ট পরিমাণ উনি কিন্তু সাফারার আমার জন্যই, বিশেষ করে জেল গেটে গিয়ে দেখা যায় যে কারারক্ষী, তারপর ডিজি, এসবি এদের মানে অত্যাচারের শিকার হয়েছে। বিভিন্ন জায়গায় টাকা পয়সা, থাপ্পড়, ধাক্কা, বহু কিছুই ওনাকে সহ্য করতে হয়েছে। এটা হলো একটা বিষয়। তারপর আমি ওখান থেকে আসি
2019 সাল যখন আবার আপনার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় নির্বাচন তো 18 সালে গেল, সিটি কর্পোরেশন নির্বাচনের সময় 19 সালে যে নির্বাচনের পরে আমাকে সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আমাকে আবার অ্যারেস্ট করে আবার দুটো মামলা দিয়ে তখন আবার জেলে পায়। এই কোভিড, তারপর শুরু হয়ে যায় কোভিডের পরে আমার দীর্ঘদিন জেল খেটে ওখান থেকে আবার বেরিয়ে আসলাম। আইসা দেখে আমার ব্যবসা বাণিজ্য যা আছে সবকিছু আপনার যে আমলিক সরকার, আপনার ওই সরকারের লোকজন আপনার এটা আমার দোকান আমাকে না জানায় ভাড়া দিয়ে ফেলা, তারপর আমার ডেকোরেশন বিক্রি করা, মাল বিক্রি করা, এগুলো বিক্রি করে তারা মোটামুটি আমার এগুলো আর টাকার পয়সা দেয়নি, আর আমার অ্যাডভান্সের টাকা আমি পাই গেল এটা। তারপর হলো 2021-20 সাল তো আমি জেল থেকে বেরিলামই। 21 পর আবার চিন্তা করলাম যুবদল করি। তারপর যুবদলে আসলাম, কর্মী সম্মেলন, ওখানে সদস্য ফোরাম নিলাম। জেল থেকে কোভিডের পর একটা কাজ চলতেছে। আপনার এসে কিছুদিন পরে আমাকে আবার বাটারা থেকে অ্যারেস্ট করে। বাটারা তখন আমি একটা ফার্মেসিতে কাজ করি, মেডিসিনের দোকান। ওখানে আমি আরএমপি করা তো বসে মেডিসিন হিসাবে প্রাথমিক ট্রিটমেন্টটা হাতের কাজটা টুকটাক জানি, এই হিসাবে ওখানে বসে গুলশান থেকে আমার কিন্তু উচ্ছেদ করে দিলে আমার ব্যবসা প্রতিষ্ঠান সব নিয়ে গেল। ওখান থেকে আমি যখন যাই, এর ফাঁকে মামলা তদন্তগুলোর জন্য তো গ্রামের বাড়িতে পুলিশ যায়। বাবাও মারা গেল 2017 সালে। মারা যাওয়ার পর খুব পুলিশ বাড়ির উপরে রাত হলে যায়, দিন হলে যায়, খুব একটা কষ্টদায়ক বিষয়। মা ভাই বোনের কাছে টাকা চায়, টাকা না দিলে গালাগালি করে। দেখা যায় আমার বড় ভাই থাকে সিঙ্গাপুর, ওর নাম্বার নিয়ে ওই থেকে কালেক্ট করে নিয়ে গালাগালি করে, টাকা দাও নাহলে তোমার বাইরে মেরে তোলামো, এটা কোনো সেটা বিষয় মাকারে মানে সকল মিলে। তারপরে থাকতে আর একটা কথা বলতে ভুলে গেছি, 2018 সালে আমাকে আবার একটা ডিবি মামলায় 18 সালে মনে হয় ডিবি মামলায় আমাকে ডিবিতে অ্যারেস্ট করে দেয়। ডিবিতে আমাকে যখন অ্যারেস্ট করে নেয় ভাই, ডিবির নির্যাতনের কথা যে কি বলবো আপনাকে আর বলে বুঝাতে পারবো। দুই হাতে সামনে এইভাবে হ্যান্ডকাপ করা, আর এইভাবে নিয়ে আপনার লাঠি ভরে আপনার যে একটা টর্চার করে, মানে লাঠির মাঝখান দিয়ে যদি দুই সাইড দিয়ে আপনার ধরে, আপনার এমনি তো একটা ভারী শরীরের আপনার যদি আবার এখানে আপনার এইভাবে রাখার পর একটা টেবিলের উপরে আলগায় রাখে, দুই সাইডে লাঠি উপরে ভর দেয়, মাঝখানে আপনার দুইটা পাও হাত দিয়ে হ্যান্ডকাপ, মানে ধমটা বেরিয়ে যায়। তারপর আবার টর্চার, মাইরের পরে আপনাকে বসাবে, ইঞ্জেকশন দিছিল আমাকে, মেয়েরা রোলাক ইঞ্জেকশন দিচ্ছে ডিবিতে, মাইরা রোলাক ইঞ্জেকশন দিয়ে আবার রোলাক ট্যাবলেট খাওয়াইছে। জিজ্ঞাসা করতেছে আমার সামনে আরেকটা ছেলেকে জিজ্ঞাসা করতেছিল, তুমি কি তোমাকে কেউ কিছু বলছে, মারছে? ওই ছেলেটা বললো যে স্যার হ্যাঁ আমার গায়ে হাত দিচ্ছে। ওরে ওখান থেকে আবার নিয়ে মারল। আবার আইসা ওই অফিসারে জিজ্ঞাসা করছে তোমাকে কেউ মারছে? ওই ছেলেটা বললো যে মারে না। আমি ওটা দেখে আমিও বললাম যে আমাকে মারে, যদি নিয়ে আবার মারে। কি একটা আতঙ্ক, সেটা তো গেলই। আপনার এই অবস্থায় আপনার জেলে যেতে হয়। জেলে গিয়ে তো এক তো কোমরের আগেরও ব্যথা, সেই ট্রিটমেন্ট করতে হইলো। কোমরের ব্যথা হলো আপনার এখান থেকে আমাকে নৌ পরিবহন শাহজাহান খানের যে মিছিলটা হয় আমাদের ম্যাডামের অফিস ঘেরাও, এখান থেকে আমাকে অ্যারেস্ট যুবলীগ ধরে অ্যাটাকটা করে মাইকদুর করে। আমি এখান থেকে কিন্তু মেডিকেল তখন প্রায় 3 মাসের মতো হইতো না, 3 মাসের মতো আমি মেডিকেলে ছিলাম। গেল এটা। তারপর ওই সময় আপনার খুব পুলিশের যে অত্যাচার ভোগ করলাম। লাস্ট
তারপরে আবার অ্যারেস্ট হলো বাটারা, এটা হলো আপনার ইয়েতে ওই গুলশান থেকেই আমাকে আবার অ্যারেস্ট করে নিয়ে বাটার থেকে আবারও অ্যারেস্ট করে আমার চেম্বার থেকে। মোট এইভাবে আমি বিভিন্নভাবে আমি 7 বার অ্যারেস্ট করি, 7 বার অ্যারেস্ট করি। লাস্ট অ্যারেস্ট হলাম আমি 2028 অক্টোবর, 28 অক্টোবর, 26 অক্টোবর 2023 সাল। হ্যাঁ 2023 সালে যখন অ্যারেস্ট হই তখন আমার খুব মানে কষ্ট লাগে। কিছু বাড়ির কিছু দলিলের কাগজ, তারপর আমার 3টা দোকানের ডকুমেন্ট ছিল, এগুলো আমার কিছু টাকা পয়সা মানে বাসায় ছিল, তারপর কিছু স্টাম্প ছিল যে আমার যেমন কিছু গাড়ি কিনছি, এটা কিনছি ওটা কিনছি, একটা করে তো খেতে হয় মানুষ। এই ইনকামের কাগজগুলো আমার সবগুলো তারা নিয়ে আসছে। আমি বললাম যে ভাই আমার এই কাগজগুলো নিয়ে আপনার কি হবে, দয়া করে যদি এই কাগজগুলো রেখে যেতেন। সেগুলো রেখে গেল না। আবার আমার মোবাইল ছিল, বাসার মধ্যে বেশ কিছু টাকাও ছিল, প্রায় 36,000 টাকা মতো ছিল। সব মিলে আমার দোকানের 3টা দোকানের অ্যাডভান্সের স্ট্যাম্পগুলো, তারপর হলো গিয়ে আপনার বাড়ি জমির কাগজ, মানে আমার প্রায় বিশাল আকারের ক্ষতি করে ফেললো। আমাকে এগুলো দেয় না, এগুলো থানায় নিয়ে। আমি জেলের থেকে এসে তার কাছে যাব, গিয়ে ফোন দিছি, সে আমাকে ডেকে বললো তোমাকে আবার, মানে আমাকে অ্যারেস্টের আবার হুমকি দিয়ে সে আমার কাছ থেকে আরো 10,000 টাকা। এই দারোগা ছিল মাসুদ দারোগা, বাটারা থানার আতঙ্ক, মাফিয়া সিস্টেমটা চলাফেরা বলে আর বুঝাতে পারবো না যে মাফিয়ার যে টর্চার, এটা এই ভাষা প্রকাশ করার মতো। তারপর হলো লাস্ট অ্যারেস্ট হওয়ার পর মোট মামলা আমার 39টা, টোটাল মামলা 39টা, গুলশান বাটারা মিলে 39টা মামলা হলো আমার নামের উপর। 7 বার এইভাবে ক্রমান্বয়ে অ্যারেস্ট হয়েছি। বিভিন্ন মেয়াদে আমি 8.5 বছর, বিভিন্ন মেয়াদে আমি 4 বছর মতো, 4.5 বছর মতো কেটে ফেলছি। 3টা মামলা সাজায় আমার 8.5 বছর সাজা দিচ্ছে, 3টা মামলায় 8.5 বছর সাজা দিচ্ছে। আর মানে জেলখানায় যে কি কষ্ট, থানায় যে কি কষ্ট, হাজতে যে কি কষ্ট, মানবিক জীবন আপনারা বুঝতে পারেন। আমাকে সবচেয়ে বেশি মানে 7 বারের ভিতরে এক হলো ডিবির অত্যাচার, সেটা তো বলে বুঝাতে পারবো না মিন্টু যে কি টর্চার করে। তারপর আবার যখন আমার গুলশান থানার লোকজন যখন নিয়ে আমাদেরকে আনে আপনার এখানে সাজা রিমান্ডে আনে, জেল থেকে রিমান্ডে আনার পরে আমি জানতাম যে জেল রিমান্ড মারে না। টাকার জন্য যে মানে রাত্রে বেলা উঠে এই টাকা দাও, আমাকে জেলের থেকে আনার পর এখানে রিমান্ডে আনলো। রিমান্ডে আনার পর আপনার 2018 সালের ঘটনা এটা। এইখানে রিমান্ডে আনার পর ভাই যে একটা টর্চার করছে, প্রায় তখনকার সময়েই আমার এই ভাই মনে হয় 30,000 টাকা করে দিচ্ছে, 50,000 টাকা দিচ্ছে, 50,000 টাকা দিচ্ছে, 50,000 টাকা দিয়ে তারপর আমার মায়ের খানাচ্ছে। মানে জেলের থেকে আইনা পিটানো, জেল রিমান্ড যেটাকে বলে, এটা আমার জানা মতো এই টর্চার নাই। মানে বলে বুঝে যাও, 2টা পা এইভাবে, আবার বুড়া আঙ্গুল 2টা দাঁড় করায়া এইভাবে ঝুলানো, আমার 2টা আঙ্গুলের উপরে প্রায় 2 ঘন্টার মতো দাঁড়াচ্ছিল। বাড়ি আপনার যে অস্থির, এরপরে বাড়ি। এই 2টা কষ্ট আমার জীবনের মানে সিরিয়াসলি মনে থাকে। যে এক হলো মিন্টু রোডের এটা, আর হলো থানার এটা, গুলশান থানার এটা। এই 2টা আমি মনে হয় বলতে পারবো। এইটা তো আর বলে ভাষা প্রকাশ করার মতো না। বৃদ্ধ মা, বাবা মারা গেছে 17 সালে, বৃদ্ধ মা যখন আপনার পুলিশ
আপনার এখান থেকে ভেরিফিকেশন যখন গ্রামের বাড়িতে যায়, যাওয়ার পরে যদি আপনার মাকে অগাধ্য ভাষায় গালাগালি করে, তখন আপনার কাছে শুনতে কেমন লাগে? গালাগালি করে তো করে, আবার টাকা পয়সা দেওয়ার পরও হুমকি দেয় পরস্পরে। এটা আমার মা বহুবার চিৎকার দিয়ে দেয়। মানে ভাষা প্রকাশ করার মতো না। আমার এই ভাই, আরেকটা ভাই আছে, তারা কি পরিমাণ কষ্ট করছে, কোর্ট জেল, এই যে ফ্যামিলি টর্চার, এখানে উকিল, মানে ভাই কষ্টের দিনগুলোর কথা বলে বোঝায় না। এখন তো আপনার কষ্ট, ফ্যামিলির যে কষ্ট, মনে হচ্ছে যে আমি জেল কাটতেছি না, আমার ফ্যামিলির লোকজন জেল কাটতেছে। এটা ফ্রেশ আনি, ভাষা প্রকাশ করার মতো না। এই যে আমার সহযোদ্ধা, সেও আমার অনেকবার দেখতে গেছে। এই যে কষ্টগুলো বুঝাতে পারবে, কষ্টের দিনগুলোর কথা, তারা যে আমার দেখতে গেছে, তাদের থেকে শুনলেও মনে হয় যে চোখ দিয়ে পেনে পানি এসে যায়। মানে যন্ত্রণা এক, তারা তো যায়। পুলিশের যে ব্যবহারগুলো, যেমন আপনার ওখানে কারারক্ষী, তার এসবির লোকজন ছিল, তা জেল গেটে কিন্তু এসবির লোকজন, এরাও কিন্তু খুব জামিনে আসলেও আবার একটা মনে হয় জামিনে আসলে বা জামিন হয়ে গেছে, আপনি আবার রিঅ্যারেস্ট দেখায় আবার ভিতরে দিচ্ছে। এইটা ঠেকানোর জন্য আপনার দেখা যায় ফ্যামিলি থেকে 10,000 টাকা, 10,000 টাকা নিয়ে, 5-10,000 টাকা নিয়ে। তারপর আমাকে কয়েকবার এই এমনিতেই অ্যারেস্ট করার পরে আপনার আমাকে ব্ল্যাকমেইল করার পর আমার এই ভাই থেকে না হলো এবার 5 বার ছুটাইছে আমাকে। কোনো দারোগারে 5,000 টাকা দিয়ে, কোনো দারোগারে হলো আপনার 10,000 টাকা দিয়ে, কোনো দারোগারে 2,000 টাকা দিয়ে, এইভাবে আমাকে 5 বার মানে এমনিতেই ছাড়াইছে। জেল তো আমি 7 বার অ্যারেস্ট হইতো, জেল খাটছি, এইভাবেও আমাকে 5 বার ছাড়ানো হয়েছে। বলে আর বুঝাতে পারবো না কষ্ট কত প্রকার, কি ফ্যামিলি বুক করছে, এটা আর আমি বুক করছি, আবার আমার সহযোদ্ধারা বুক করছে, এটা প্রকাশ করার মতো। মনে হয় যে একটা দিন কাটতে হলো আপনার একটা বছরের মতো। ফ্যামিলি ছেড়ে পলায় পলায় থাকা, আমি গ্রামের বাড়িতে পর্যন্ত যেতাম না। যে আপনার পুলিশে গ্রাম থেকে যদি অ্যারেস্ট করে। আর একটা কষ্টের কথা আপনাকে আমি বলি, আমি আমার ভাইকে 2016 সালে গ্রাম থেকে আইনা, বিদেশ থেকে আইনা আমার বাড়িতে যাই। রাত্রেবেলা পুলিশ আমাকে অ্যাটাক করে, আমার গ্রামের অ্যাটাক করে প্রায় বাড়িতে গিয়ে ফায়ার গুলি করে, মনে হচ্ছে যে একটা যুদ্ধ। গ্রামের মানুষ কি করলো আপনার মাইকিং করে ডাকাত করে ওদেরকে দাবড়ায়। পরের দিন আবার আসে রাত্রেবেলা, আমরা আসলাম বা আমাদের শাস্তি থানার পুলিশ মামুনকে অ্যারেস্ট করার জন্য। মামুন অ্যারেস্ট করে, মামুন রাজনীতি করে ঢাকা, মামুনকে অ্যারেস্ট করার জন্য আপনি এখানে আসছেন কারণ বড় ভাই বিয়ের সময়। তারপর আপনার যখন অ্যারেস্ট করে ভাই, ফায়ার করে, গোলাগুলি করে মানুষ, পুলিশ তখন গ্রামবাসী মোটামুটি ভালো সহযোগিতা করছে। করার পর আমি তারপরে থেকে ভয়তে মানে ফ্যামিলির লোকজনের আশেপাশে দিয়ে হাঁটতাম, যদি আমার কারণে যদি আপনার নির্যাতনের শিকার হয়, কি পলায় পলায় থাকতাম। একটা মুহূর্ত যে এক একটা মুহূর্ত মনে হয় যে এক একটা বছর পার হচ্ছে। বাড়িতে যেতাম না যদি ভাই বোনের উপরে অত্যাচার হয়, বা এমনিতেই তো জুলুম অত্যাচারের শিকার, এরপরে যদি ওদেরকে কোনো ঝামেলা করে, বা আমার জন্য আমার কোনো ভাই বোন যদি কোনো বিপদে পড়ে, এগুলো জন্য আমি মানে হয় ফ্যামিলি থেকে দূরে দূরে থাকতাম। ফ্যামিলি ছেড়ে মনে করেন দেখা যায় টঙ্গী থাকতাম, ওইদিক থাকতাম, তারপর দেখা যায় পুরান ঢাকা থাকতাম, কোথাও গিয়ে শান্তি হতাম। যে প্রথম যখন ছাত্ররা নামে, তার সাথে আমরা যখন নেমেছি, কাজ করলাম। 18 জুলাইতে যখন আপনার আবার আন্দোলন অফ হয়ে যায়, তখন আবার চুপ ছিলাম। তখন আবার যখন আপনার 18 জুলাইয়ের পর 25 জুলাই মনে হয় আবার যখন যে আন্দোলন শুরু হয়, জুলাই শুরু হওয়ার পর তখনও রাজনৈতিক মানে সক্রিয়ভাবে ছিলাম। দেখা যায় আপনার বিশ্ব রোডে ছিলাম, রামপুরে ছিলাম, তারপর নতুন বাজার ছিলাম, সাদাতপুর ছিলাম, মিরপুরে ছিলাম,
এরপরে আপনার গুলশানে ছিলাম, এই যে এরা আমার সাথে ছিল। ভাই তো স্পট বসুন্ধরাই পাইতাম ভাইকে, আমরা যখন যেতাম মূল দলের পাইতাম বসুন্ধরা। আর আপনার বেশিরভাগ মূল বসুন্ধরাই করছি তাই, আমরা তো বসুন্ধরায় পাইতাম। আর ইস্টার্ন আমাদের বেশিরভাগ পড়তো হলো বসুন্ধরায় পড়তো, মিরপুরে পড়তো, আবার হলো গিয়ে আপনার ইয়াতেও পড়তো, উত্তরাও পড়তো। মানে এক এক দিন এক এক সিস্টেমে আমরা যেতাম। দল যেভাবে নির্দেশনা দেয় এভাবেই করি। আপনার কাজ করছি ভাই, সর্বোচ্চ দিয়ে কাজ করছি। জুলাই আন্দোলন বলে আর বুঝাতে পারবো না। দলের তো খুব চাপ দিত, দেখা যায় যে খুব চাপ দিত যে মাঠে থাকো মাঠে থাকো, এরা থাকতে পারতেছে না, মানুষ এই মুহূর্তে তোমরা মাঠে না থাকলে, মানে দল যা বলার বলতো আমরা তাই করতাম, দলের নির্দেশনা মেনে চলতাম। খুব শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ যে এত বড় একটা জুলুম থেকে পুরা দেশকে বাঁচাইছে, মানুষকে বাঁচাইছে, আমাদেরকে যে আল্লাহ রক্ষা করছে, এটার আর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। প্রাধান্যটা তার দলকে দিয়েছে, কারণ ফ্যামিলিকে যখন আপনার রাজনীতি চলে আসছে তখন আর ফ্যামিলির কথা ভুলে গেছে, দলকেই ভালোবাসছি এবং দলেরকে এখনো ভালোবাসি। মানে যতদিন আছি এই আদর্শ আল্লাহ বুকে ধারণ করে রাখবো। কারণ আমার খুব কাছ থেকে, আমি যখন ম্যাডামের সকল অফিসিয়াল স্টাফদের আপনার মেডিসিন সাপ্লাই দিই, ম্যাডামকে আমার কাছ থেকে খুব দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি দীর্ঘদিন ওনার সাথে কাজ করছি, এই দলে গুলশান অফিসে ছিলাম দীর্ঘদিন। আপনার গুলশান অফিসের যত অফিস স্টাফ আছে, ম্যাডামের সিএসএফ আছে, এদের মেডিসিন সাপ্লাই দিই। আমার মানে এই যে কাছ থেকে দেখা, ওনাকে ভালোবাসা, তারপর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে তার নীতি আদর্শ বুকে ধারণ করা, বলে বলে বুঝাতে পারবো না যে কতটা দল ভালোবাসে। এটা আসলেই হওয়া উচিত, তাকে আইনের আওতায় আনা উচিত। এই ফ্যাসিস্ট সরকারকে যদি আইনের আওতায় আইনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। যেই দেশে যেন আর কোনো জুলুম অত্যাচারের শিকার যেন বাংলার মানুষ যেন না হয়, এরকম একটা দৃষ্টান্ত রাখা উচিত। না হলে বারবার ফ্যাসিস্টরা জন্ম নিবে, আমাদের মতো মামুনরা সবসময় রাজপথে রক্ত দিয়ে যাব। এটা খুব কঠিন একটা। আর দলকে সুশৃঙ্খল রাখা, সুশৃঙ্খলভাবে কাজ করা এবং সংঘবদ্ধ হয়ে নিয়ে মানুষের কল্যাণে যে কাজগুলো হয় সেই কাজগুলো করা, এবং ভালো বিয়ে রাখা, মানুষের মঙ্গলের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করার চেষ্টা করবো। যতদিন দল করি এটা করার চেষ্টা করবো।